আমার কলা গাছে একটা কলাও ধরে না। আমি যে কতদিন থেকে চাই আমার কলা গাছে কলা ধরুক, কিন্তু আমার কলা গাছে তো কোনো কলাই ধরছে না। বনের পাখিগুলো তো আমার কলা গাছের কলা পাতাগুলো নিয়ে গিয়ে কলা পাতার ঘর বানিয়ে থাকছে। আর আমার গাছে যদি কলা থাকতো তবে বনের পাখিরা মজা করে কলা খেতে পারতো। কিন্তু আমি যে কলা দিতে পারি না। তবে আমার খুব ইচ্ছে আমি যাতে একদিন হলেও কলা দিতে পারি। আমার কাছে এত এত কলা ধরে, কিন্তু বনের কোনো পাখি আমার কাছে কলা খেতেই চায় না। সবাই বলে আমার গাছের কলা নাকি খেতে অনেক টক, যার কারণে কেউ আমাকে দেখতে পারে না। আমি কি ইচ্ছে করে কলাগুলো টক বানিয়েছি নাকি? কলা খেতে টক হয়েছে এতে আমার দোষ কি? সবাই শুধু এসে আমাকে অপমান করে যায়। এতে যে আমার অনেক কষ্ট হয় তা কেউ বোঝে না। হে সৃষ্টিকর্তা, আমার অনেক ইচ্ছে আমার গাছের কলাগুলো খেতে যেন অনেক মিষ্টি ও সুস্বাদু হয়, তাহলে কেউ আমাকে অপমান করতে পারবে না। আমার গাছে অনেক কলা, আমার গাছের কলা খেতে যেমন মিষ্টি তেমনই সুস্বাদু। বনের পাখিরা তো আমার গাছের কলা খেয়ে তাদের পেট ভরায়। সবাই আমার কত প্রশংসা করে। আমার তো প্রশংসা শুনতে অনেক ভালো লাগে। আমি আরো বেশি বেশি প্রশংসা শুনতে চাই। তাই আমার ইচ্ছে আমার গাছের কলাগুলো সোনার কলা হয়ে যাক, যাতে বনের পাখিরা সোনার কলা পেয়ে অনেক আনন্দ পায় আর আমার নামে অনেক প্রশংসা করে। আমাদের ঘরটা তো ভেঙে গেছে, এখন কি করবে মা তুমি? আমরা এখন কোথায় থাকবো? এই ঠান্ডায় কি ঘরের বাইরে রাত কাটানো যায়? বলো তো। মা চুকি, তুই এত চিন্তা করিস না, আমি রাত হওয়ার আগেই কোনো একটা ব্যবস্থা করে নিব। এ কথা বলে টুনি বনের দিকে যাত্রা শুরু করে। আর অনেকটা পথ যাওয়ার পর টুনি 3 কলা গাছ দেখতে পায়। আরে বাহ, এখানে তো দেখছি 3টি কলার গাছ রয়েছে। আর প্রথম কলা গাছটাতে তো পাতা দিয়ে ভরা। আমি বরং একটা কাজ করি, এই গাছ থেকে কিছু পাতা কেটে নিয়ে যাই। এমনিতেও তো এই কলা গাছে কোনো কলা নেই, কয়েকটা পাতা কেটে নিলে কিছুই হবে না। তুমি কলা পাতার ঘর বানিয়েছো? কলা পাতার ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। আমাদের আর ঘরের জন্য কষ্ট করতে হবে না। আমার তো অনেক আনন্দ লাগছে মা। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কাকুলি বনে ফল খুঁজতে যায়। কাকুলি অনেক খোঁজার পরও কোথাও কোনো ফল খুঁজে পাচ্ছিল না। তখন কাকুলি ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ কাকুলি 3 কলা গাছ দেখতে পায়। আরে আরে, এখানে তো দেখছি অনেক কলা, আর আমি সারা বন খুঁজে মরছি। যাই, এখান থেকে কয়েকটা কলা নিয়ে যাই। কনক আবার আমার জন্য অপেক্ষা করছে। মা, তুমি এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আমার জন্য ফল নিয়ে আসোনি? বাবা কনক, আমি অনেক খোঁজার পর এই কলাগুলো পেয়েছি। তুই এই কলাগুলো খেয়ে নে রে বাবা। জি মা, এগুলো কলা কি বাজে খেতে। এমন বাজে কলা আমি কখনো খাইনি। জি, আমার মুখটাই নষ্ট হয়ে গেল। তুমি এক্ষুনি এই কলাগুলো ফেলে দিয়েছো মা। তুই এসব কি বলছিস কনক? এই কলাগুলো খেতে বাজে, কিন্তু তা কি করে সম্ভব? একটা খেয়ে দেখি তো। আরে আরে, সত্যি তো এই কলাগুলো খেতে খুব বাজে। আমি এক্ষুনি এই কলাগুলো ফেলে দিয়ে আসছি। এরপর কাকুলি কলাগুলো নিয়ে কলা গাছের কাছে যায় আর কলা গাছে কলাগুলো ছুঁড়ে দেয়। আর কলা গাছকে কাকুলি বলতে থাকে, এই কলা গাছ, তোর কলা গাছের কলা খেতে যে এত বাজে তা আমাকে বলিসনি কেন? আমি এত কষ্ট করে কলাগুলো বাড়িতে নিয়ে গেলাম, আর একটা কলাও মুখে দিতে পারলাম না। আমার গাছের কলাগুলো খেতে টক লাগে, এতে আমার কি দোষ বলো তো? আমি তো এই কলা গাছগুলো বানাইনি, সৃষ্টিকর্তা চেয়েছে বলেই আমার গাছের কলাগুলো খেতে টক লাগে। হয়েছে হয়েছে, তোর লেকচার আমি শুনতে আসিনি। এসেছিলাম কলা খেতে, তা তো আর হলো না। আমার কপালটাই খারাপ।
বলছি তোমার কপাল খারাপ? তোমার কপাল অনেক ভালো, তাই তো আমার মতো ভালো মিষ্টি ও সুস্বাদু কলা গাছের সাথে দেখা হয়েছে। তুমি চিন্তা করো না, তুমি আমার গাছের কলা নিয়ে যাও। আমার গাছের কলা অনেক মিষ্টি ও সুস্বাদু। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার বিশ্বাস না হলে তুমি একটা কলা খেয়ে দেখতে পারো। এরপর কাকুলি একটা কলা খেয়ে দেখে আর কলা খেয়ে বলতে থাকে, ওয়াও, এই কলাটা খেতে তো সত্যি অনেক মিষ্টি আর সুস্বাদু। তবে আমি এই গাছ থেকে কিছু কলা নিয়ে যাই। এরপর কাকুলি কলা নিয়ে কলা গাছকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে দ্বিতীয় কলা গাছটি অনেক কাঁদতে থাকে। তখন সেখানে এক পরী আসে। কি হয়েছে কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? হে তুমি, আর আমার কি হয়েছে তা জেনে তুমি কি করবে? আমি হচ্ছি ইচ্ছে পড়ি, আমি সবার ইচ্ছে পূরণ করতে পারি। সত্যি বলছো? তুমি সবার ইচ্ছে পূরণ করতে পারো? তাহলে তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবে? তোমার কি ইচ্ছে আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ করব। এরপর দ্বিতীয় কলা গাছ ইচ্ছে পরীকে সব কথা খুলে বলে আর সব শুনে ইচ্ছে পরী বলতে থাকে, তুমি চিন্তা করো না, এখন থেকে তোমার গাছের কলা খেতে অনেক মিষ্টি আর সুস্বাদু হবে। এসব কথা বলে ইচ্ছে পরী দ্বিতীয় কলা গাছে জাদু করে দেয়। এসব দেখে প্রথম কলা গাছ ইচ্ছে পরীকে বলতে থাকে, ইচ্ছে পড়ি, তবে তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবে? ঠিক আছে, বলো তোমার কি ইচ্ছে? আমার ইচ্ছে হচ্ছে আমার কলা গাছে যেন অনেক কলা ধরে। ঠিক আছে, তোমার কাছে এখন থেকে অনেক কলা ধরবে। তুমি যখন সবার ইচ্ছে পূরণ করলে, তখন আমারও একটা ইচ্ছে পূরণ করে দাও। বলো তোমার কি ইচ্ছে? আমি চাই আমার গাছের কলাগুলো সোনার কলা হবে। এরপর পরি তৃতীয় কলা গাছের কথা মতো তার কলা গাছের কলাগুলো সোনার কলা বানিয়ে দেয়। আর তিন কলা গাছই ইচ্ছে পরীকে ধন্যবাদ জানায়। আর ইচ্ছে পরী সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন কালু কাক তিন কলা গাছের পাশ দিয়ে যাচ্ছিল। তখন কালু কাক তিন কলা গাছ দেখতে পায়। আরে বাহ, এ আমি কি দেখছি? তিন কলা গাছ, আর ওই গাছের কলাগুলো সোনার মতো চকচক করছে কেন? দেখে তো মনে হচ্ছে সোনার কলা। দেখি তো কাছে গিয়ে। হা, 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 হা। এগুলো তো সত্যি সত্যি সোনার কলা। এবার আমার ভাগ্য বদলে যাবে। এরপর কালু কাক সোনার কলাগুলো পেড়ে নিয়ে বাড়িতে চলে যায়। আর কালু কাক কিছুক্ষণ পর একটা কুড়াল নিয়ে এসে তৃতীয় কলা গাছটাকে কাটতে থাকে। কি, তুমি আমায় কাটছো কেন? কেটো না, দয়া করে তুমি আমাকে কেটো না, কেটো না। না না, আমি তোকে কিছুতে এখানে রাখবো না। তাহলে যে বনের পাখিরা সোনার কলা পেয়ে যাবে, তা আমি কিছুতেই হতে দিব না। হে সৃষ্টিকর্তা, আমি সবার কাছ থেকে বেশি প্রশংসা পেতে চেয়েছিলাম, তার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। এরপর তৃতীয় কলা গাছ অনেক কাটতে থাকে, কিন্তু কালু কাক তার কোনো কথাই শোনে না। কালু গাছটা কেটে ফেলে। কালু সোনার কলা বিক্রি করে কিছুদিন বেশ ভালো দিন কাটাচ্ছিল, কিন্তু কালু কাক অলস হওয়ার কারণে কিছুদিনের মধ্যে সব টাকা শেষ করে ফেলে। আর তুই কলা গাছের কাছে যায় কলা আনতে, কিন্তু কালু কাক যাওয়ার আগেই টুনি কলা গাছের কলাগুলো নিয়ে যায়। এ কি, কলা গাছে কলা নেই কেন? তোরা কলাগুলো কি করেছিস? আসলে তুমি আসার আগেই আরেকটা পাখি আমাদের কাছ থেকে কলাগুলো পেড়ে নিয়ে গেছে, তাই আমাদের কাছে আর কোনো কলা নেই। কি, তোরা আমাকে কলা না দিয়ে অন্য পাখিকে কলা দিয়েছিস? তোদের আমি আজ কেটেই ফেলবো। না না, তুমি আমাদের কেটো না, আমাদের বাঁচতে দাও, বাঁচতে দাও আমাদের। আমি তোদের কোনো কথাই শুনবো না। তোদের তিন কলা গাছের মধ্যে একটা কলা গাছকে আগে কেটেছি, এখন তোদের দুজনকে কাটবো। হায় হায় রে, আমাদের আর বাঁচতে দিল না। এজন্যই বলে যে যেমন তাকে তেমনই সুন্দর লাগে। এর চেয়ে বেশি ভালো ও সুন্দর হতে চাইলে এমনটাই হয়। ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ নিজের জীবনটাই দিতে হলো।
মা, ও মা, আমার বাঁশিটা কোথায় মা? সারা ঘর খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এসো না ঘরে এসো, আর ঘরে এসে আমার বাঁশিটা খুঁজে দাও। তুমি জানো না, এক মুহূর্ত বাঁশি না বাজালে আমার একটুও ভালো লাগে না। মা, ও মা। বাবু, এত মেহমে করছিস কেন শুনি? হ্যাঁ রে টোনা, তোর সারাদিন বাঁশি বাজিয়ে বেরোলে কি পেট ভরবে? কিছু কাজকর্ম তো করতে হবে তাই না? সংসার কিভাবে চলে তার কি কোনো খেয়াল আছে তোর? মা, অত বকছো কেন বলো তো? তুমি তো জানোই অত কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না। যেভাবে দিন যাচ্ছে যেতে দাও না মা। 3 বেলা পেট পুরে খেতে না পারি, মনের সুখ তো আছে আমাদের। এখন বলো তো আমার বাঁশিটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কি সুখে আছি তা তো বুঝতেই পারছি। সব আমার কপালের দোষ বুঝলি, সব আমার কপালের দোষ। যা, আমার ঘরে বাঁশিটা রাখা আছে, সারাদিন বাঁশি বাজিয়ে দিন কাটিয়ে দে। তোর দ্বারা এছাড়া আর কিচ্ছু হবে না। আহা টোনা, কি বাঁশির সুর তোর! এই বাঁশির সুর শুনলে যে আমার প্রাণটা জুড়িয়ে যায়। যত কষ্টেই থাকি না কেন, তোর বাঁশির সুর শুনে মনে যে আনন্দের ঢেউ খেলে। হা হা কবুতর দাদা, আমার বাঁশির সুর শুনে তোমার আনন্দ পেলে তো আমার আনন্দ। এই বনে সবার হাসি মুখ দেখতে আমার যে বড্ড ভালো লাগে, তাই তো সবাইকে হাসি খুশিতে রাখতে আমি বাঁশি বাজাই। হা হা হা। টোনাটা বড্ড ভালো ছেলে, টোনার জন্যই যে মনে একটু আনন্দ আসে। ঈশ্বর তোকে ভালো রাখুক রে টোনা, ঈশ্বর তোকে ভালো রাখুক। কে কে এমন মনোমুগ্ধকর বাঁশি বাজাচ্ছে? আহা, কি করুণ সুর! যে বাঁশির সুর আমাকে এত দূর থেকে আকর্ষণ করছে, সেই বাঁশির সুর কাছ থেকে শুনলে আরো কতই না ভালো লাগবে। এই বাঁশির সুর কে বাজাচ্ছে? কোথায় এই বাঁশির মালিক? জাদুকর যখন বাঁশির সুরে আকর্ষিত হয়ে বাঁশির মালিককে খুঁজতে থাকে, অন্যদিকে টোনা না, আজ অনেকক্ষণ বাঁশি বাজিয়েছি, এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এবার একটু বিশ্রাম প্রয়োজন। আরে ওই তো সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে। যাই যাই, ওখানে শুয়ে একটু আরাম করি। আহা, প্রাণটা আমার এই ছায়ায় বসে জুড়িয়ে গেল। কি সুন্দর বাতাস বইছে। না, বসলাম যখন তো একটু ঘুমিয়ে নেই। এই কথা বলে টোনা তার ক্লান্ত শরীর বটগাছের ছায়ায় মিলিয়ে দেয়, আর মৃদু বাতাসে টোনা সাথে সাথে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কোথায় কোথায় সেই বাঁশিওয়ালা, যার সুরে আমি মুগ্ধ হয়ে গিয়েছি? সারা বন তো আমি তাকে খুঁজলাম, সেই বাঁশিওয়ালাকে আমি তো দেখলাম না। আরে আরে, বটগাছের ছায়ায় কে যেন ঘুমিয়ে আছে, তার পাশে একটা বাঁশিও দেখছি। তার মানে এই সেই বাঁশিওয়ালা। পেয়েছি পেয়েছি আমি বাঁশিওয়ালাকে। এই যে বাঁশিওয়ালা, শুনছো? ওঠো না, তোমার বাঁশি একটু বাজিয়ে শোনাও না আমাকে। তোমার বাঁশির সুরে যে আমি পাগল হয়ে গেছি বাঁশিওয়ালা। আরে ও বাঁশিওয়ালা! টোনা মৃদু বাতাসে এমন শান্তিতে ঘুমাচ্ছিল যে জাদুকরের ডাক টোনা শুনতেই পায় না, আর এতে জাদুকর ভীষণ রেগে যায়। এত ডাকলাম তোকে, আর তুই তবুও ঘুম থেকে উঠছিস না? নিশ্চয় তুই শুনেও না শোনার ভান করছিস, তাই না? সুন্দর বাঁশি বাজাস বলে আমাকে দেমাক দেখাচ্ছিস? যা, আমি তোর বাঁশিতে অভিশাপ দিলাম। তুই এখন থেকে যার সামনে বাঁশি বাজাবি তারই কোনো না কোনো ক্ষতি হবে। আমাকে দেমাক দেখানোর ফল হাড়ে হাড়ে টের পাবি এবার। আহা, যা ভালো ঘুম হয়েছে না আমার। এ মা, চারদিক তো অন্ধকার হয়ে গেছে, যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। মা, ও মা, আমার আজ ফিরতে রাত হবে, তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? আমার জন্য রাত জেগে আবার বসে থেকো না। তুই যা ইচ্ছে কর, আমি কিছু বলবো না তো। তোর চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাব। হায় ঈশ্বর, এ ছেলেটাকে তুমি সুবুদ্ধি দাও।
প্রতিদিনের মতো টোনা তার মায়ের কোনো কথা কানে না তুলে বাঁশি হাতে নিয়ে বেরিয়ে যায় আর ফাঁকা একটা মাঠে গিয়ে বাঁশি বাজাতে থাকে। টোনার বাঁশি বাজানো দেখে বনের অনেক পাখি টোনার সামনে গিয়ে জড়ো হয় আর মন প্রাণ দিয়ে বাঁশির সুর শুনতে থাকে। হায় হায়, এ কি হলো আমার? হাত নাড়তে পারছি না কেন আমি? আরে আরে, কিছুক্ষণ আগেও তো ভালো ছিলাম। টোনার বাঁশির সুর শুনতে এসে এ কি দশা হলো আমার? আরে আরে, আমারও তো একটা পা অবশ্যই গেছে। এই টোনা, এই তোর বাঁশির সুর শুনে কি হলো আমাদের? তোর বাঁশির সুর শুনতে ভালোবাসি বলে নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা করেছিস, তাই না? আমাদের ক্ষতি করে কোনো স্বার্থ হাসিল করার চেষ্টা করছিস, তাই না রে? বনের পাখিদের এমন দুরবস্থা দেখে টোনা ভীষণ ভয় পেয়ে যায়। না না, আমি কিছু করিনি। আমি নিজেও বুঝতে পারছি না আমার বাঁশির সুর শুনে তোমাদের এমন অবস্থা হচ্ছে কেন। আগেও তো বাঁশি বাজিয়েছি, কই তখন তো এমনটা হয়নি। আজ তবে কি হলো? টোনা, তোর বাঁশির উপর নিশ্চয় কোনো খারাপ দৃষ্টি পড়েছে, তাই তোর বাঁশির সুর শুনে আমাদের এই হাল হয়েছে। তোর এই বাঁশির সুর আগে আমাদের আনন্দ দিত, এখন কষ্ট দিচ্ছে। তোর বাঁশিতে কোনো পাপ ঢুকেছে নিশ্চয়ই। টোনা, তুই আর এই বাঁশি কিছুতেই বাজাতে পারবি না। তোকে এক্ষুনি এই বাঁশি ভাঙতে হবে। এই বাঁশির জন্য তোমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি আর এই বাঁশি রাখবো না। এক্ষুনি এই বাঁশি আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। এ কি করছো টোনা? তুমি তোমার বাঁশি নদীতে ফেলে দিতে যাচ্ছ কেন? তুমি যখন নদীর পাড়ে বসে বাঁশি বাজাতে তখন আমি জলের নিচ থেকে তোমার বাঁশির সুর শুনতাম। কি সেই মধুর সুর! সেই বাঁশি কিনা এখন তুমি ফেলে দিতে এসেছো? এই বাঁশি আর মধুর সুর দেয় না। এই বাঁশির সুর শুনলে এখন সব পাখিদের ক্ষতি হয়। শুনবে তুমি এই বাঁশির সুরের কারণে আজ কি ঘটেছে? শোনো তাহলে। সব তো বুঝলাম। শোনো, যতক্ষণে তুমি আমাকে এসব বলছিলে ততক্ষণে আমি আমার জাদু শক্তি দিয়ে সব জেনে ফেলেছি যে কেন তোমার বাঁশির সুর শুনি সবার ক্ষতি হচ্ছে। শোনো, তোমার বাঁশিতে তোমার অজান্তে এক জাদুকর অভিশাপ দিয়েছে, তাই তো এমনটা হচ্ছে। অভিশাপ? হায় হায়, এ কি বলছো জলপরি? এবার তাহলে কি হবে? বনের পাখিদের যে আমি ক্ষতি করেছি, তাহলে বনের পাখিরা সুস্থ হবে কিভাবে? এই বাঁশি দিয়ে যখন সবার ক্ষতি হয়েছে তখন এই বাঁশির দ্বারাই সবার উপকার হবে। শোনো টোনা, তুমি এক নিঃশ্বাসে এই নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশি বাজাতে থাকবে। যখনই তোমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে আর বাঁশির সুর বন্ধ হয়ে যাবে তখনই নদীর জল থেকে ইয়া বড় একটা তরমুজ ভেসে উঠবে। সেটা কোনো সাধারণ তরমুজ থাকবে না, সেই তরমুজের ভেতরে অমৃত জল থাকবে। সেই অমৃত জল দিয়ে বাঁশি ধুয়ে ফেললে তোমার বাঁশির অভিশাপ কেটে যাবে, আর বাকি অমৃত জল বনের পাখিদের খাওয়ালে তারা সুস্থ হয়ে যাবে। সত্যি? জলে ভেসে ওঠা তরমুজের ভেতরের অমৃত জল খেলেই সব অভিশাপ কেটে যাবে? আমি তাই করব তবে। এই কথা বলে টোনা বাঁশি বাজাতে থাকে। এই জলে ভাসা তরমুজের কথাই তাহলে জলপুরি আমাকে বলেছিল। যাই যাই, তাড়াতাড়ি তরমুজটা বাড়িতে নিয়ে যাই। এই তো তরমুজের ভেতর থেকে অমৃত জল বের হয়েছে। এবার বাঁশিটা এই অমৃত জলে ধুয়ে নেই, তারপর বাকি জলগুলো যাদের যাদের আমার বাঁশির সুর শুনে ক্ষতি হয়েছে তাদের খাইয়ে দিয়ে আসি। আরে আরে, আমি তো এখন হাত নাড়াতে পারছি। টোনা, কি খাওয়ালি রে আমাকে যে সুস্থ হয়ে গেলাম? সব ওই জলে ভাসা তরমুজের ভেতরে থাকা অমৃত জলের কামাল। আমার বাঁশি এক জাদুকর অভিশপ্ত করে দিয়েছিল, তাই সবার বাঁশির সুরে ক্ষতি হয়েছে। আমি জলপরীর কথা মতো জলে ভাসা তরমুজের অমৃত জল দিয়ে আমার বাঁশি অভিশাপ মুক্ত করেছি। ও, তাহলে এসব অভিশাপের কারণে হয়েছে, তাই না? আমরা মিছে মিছে তোকে ভুল বুঝেছি। আসলে কারণ না জেনে কাউকে ভুল বোঝা উচিত নয়। আমাদের ব্যবহারে মন খারাপ করিস না টোনা, আমাদের ক্ষমা করে দে। কবুতরের কথা শুনে টোনা হাসি মুখে সবাইকে ক্ষমা করে দেয়। তারপর টোনা আবারও আগের মতো বাঁশি বাজাতে থাকে আর মনের আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা বাবা, তোমরা আমাদের এভাবে একা রেখে কোথায় গেলে তোমরা? তুমি তো জানো মা, আমি এখনো অনেক ছোট। রকিটা যে তোমার বুক ছাড়া একদম ঘুমায় না। এখন আমরা দুই ভাই কি করে থাকবো? দাদা আর বৌদি তো সারা দিন কাজে ব্যস্ত থাকে। দাদা, তুই মা আর বাবাকে ওই ছবি থেকে বাইরে আসতে বল না রে। আমার যে মা আর বাবাকে জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছে করছে। টোনা রকির কথাগুলো বাইরে থেকে তাদের বড় দাদা রাজু সব শুনে ফেলে। রেনু, তুমি তো জানো দুদিন হলো বাবা মা মারা গিয়েছে। এখন শুধু ঘরে পড়ে আছে আমার দুই ছোট ভাই। ওদের এখন মায়ের আদর পাওয়াটা খুবই প্রয়োজন। যদি তুমি ওদের একটু দেখাশোনা করতে, তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। এসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আমি মনে মনে ঠিক করেছি আজ থেকে আমি আর বাইরে কোনো কাজ করব না। টোনার রকিকে আমি আমার নিজের সন্তানের মতো করেই বড় করে তুলবো। তোমার কথাটা শুনে অনেক শান্তি পেলাম আমি। শাশুড়ি মা মারা যাওয়ার আগে পুরো সংসারের ভার আর তার সাথে মহামূল্যবান দুটো জিনিস আমাকে আমানত স্বরূপ রেখে গিয়েছেন। কি সেই মহামূল্যবান দুই আমানত? স্বর্ণখচিত দুই তরমুজ বাড়ি সযত্নে আমি ওদের আগলে রেখেছি। আমাদের তো এখন অনেক গল্পই হলো। এদিকে দুই ভাই কেঁদে কেঁদে হয়তো বুক ভাসাচ্ছে। চলো তো গিয়ে দেখি। আচ্ছা চলো। এ কি, আমার ছোট্ট দুই সোনা ভাই এভাবে কেন কান্না করছে? তোরা কি জানিস না তোদের কান্না আমাদের একদম ভালো লাগে না? তাই এবার চোখের জলগুলো মুছে নে তো। আমি তোদের দুজনের পছন্দের ইলিশ মাছের পাতুরি রান্না করেছি। চল চল, তাড়াতাড়ি খাবি ওগুলো। আহা বৌমনি, তোমার হাতের ইলিশ পাতুরিটা কিন্তু খুব মজা। আমি আজ পেট ভরে ভাত খেলাম। তুমি রোজ রোজ এমন পাতুরি বানিও কেমন? আচ্ছা, আমি রোজ রোজ বানাবো। এবার গিয়ে সবার সাথে একটু খেলা করে আয় তো, তাহলে দেখবি তোদের মনটা অনেক হালকা হয়ে যাবে। রেনু, তোমার এমন আচরণ দেখে আমি অনেক মুগ্ধ হয়ে যাচ্ছি। ও হ্যাঁ শোনো, আমার জরুরি কিছু কাজ আছে, তার জন্য শহর যাচ্ছি। তুমি কিন্তু ওদেরকে নিয়ে ভালোভাবে থাকবে কেমন? ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। তুমি বরং মন দিয়ে তোমার কাজগুলো করো। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রাজু, তোমার কি হয়ে গেল রাজু? তুমি আমাকে না বলেছিলে আমরা দুজনে মিলে টোনার রকের বাবা মায়ের অভাব পূরণ করব, কিন্তু তুমি কি করলে রাজু? আমাকে একা করে চলে গেলে। আমি এখন কি করে একা সব সামলাবো? তুমি কথা বলো রাজু। রাজুর লাশটা জঙ্গলবাসীরা আর বেশিক্ষণ রেনুর কাছে রাখতে দেয় না। রেনুর সামন থেকে রাজুর নিথর দেহটাকে তুলে নিয়ে সবাই শ্মশানের দিকে যেতে থাকে। পেছন থেকে নিষ্পলক চোখে রেনু তার স্বামীর দিকে তাকিয়ে থাকে। যার যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। রাজু, তুমি আমাকে ছেড়ে যেও না রাজু। রাজু, তুমি কোথায় যাচ্ছ? এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন। টোনা, টোনা, রকি, তোরা দুই ভাই তো অনেক বড় হয়েছিস। এবার একটু ব্যবসার হাল ধর আর দুই ভাই বিয়ে করে নে। দুটো পরিবার করে সংসারটাকে বড় কর। ঠিক আছে বৌমনি, তুমি যখন বলছো তাই হবে। আর বৌমনি, তুমি যখন বিয়ের কথা বলেই ফেললে, তখন তোমাকে একটা কথা বলি। আমরা দুই ভাই টুনি আর মুন্নি নামে দুই মেয়েকে পছন্দ করি। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমরা দুজনকে বউ করে বাড়িতে নিয়ে আসতে চাই। অনুমতি কি রে? আমি তোদের ঘটা করেই বিয়ে দিব। মেয়েদের বাবা মাকে বলে বিয়ের সবকিছু ঠিক করে ফেল। আমি কালই তোদের বিয়ে করাবো। রেনুর কথায় দুই ভাই খুবই খুশি হয়। দুদিন পর তাদের বিয়েও ঘটা করে দেওয়া হয়। নতুন দুই বউ বাড়িতে এসে প্রথম দিন অনেক ভালো আচরণ করে। এতে রেনুও অনেক খুশি হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এই দেখ দেখ, ওরা দুই ভাই বৌমণিকে ছাড়া কিচ্ছু বোঝে না।
বৌমনি যাই বলবে তাই করবে। বৌমনিকে ছাড়া এক পাও নড়বে না। এই বৌমনি এদের কি জাদু করেছে বলতো? জানি না দিদি, আমি কোনো কথা বললে একদম শোনে না, কিন্তু বৌমনি যা বলে তাই করে। এই দিদি, ওইদিকে দুটো বাড়ি দেখা যাচ্ছে তো মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে স্বর্ণখণ্ডিত দুটো তরমুজ বাড়ি। চলো তো একটু কাছে গিয়ে দেখি। আরে বাহ, এ তো সত্যি সত্যি স্বর্ণখচিত দুটো তরমুজ বাড়ি। নিশ্চয়ই বৌমনি এই দুটো বাড়ি নিজের দখলে রেখেছে, কিন্তু আমরা থাকতে তো তা একদম হতে দেওয়া যাবে না। শোনো না দিদি, এই তরমুজ বাড়িটা তোমার আর এটা আমার। এখন থেকে তরমুজ বাড়িতে দুই পরিবার হবে। চলো আজই আমরা দুই ভাইকে বলে সবটা ঠিক করে নেই। দুজনে কি নিয়ে কথা বলছিলে? তুমি কি স্বর্ণখচিত দুই তরমুজ বাড়ি সম্পর্কে কিছু জানো? কোথায় স্বর্ণখচিত তরমুজ বাড়ি? আমি তো কিছুই জানি না। তার মানে বৌমনি তোমাদের ঠকাচ্ছে আর ওগুলো সব নিজের নামে করে রেখেছে। চলো এক্ষুনি বৌমনির কাছে, আর দুই ভাই মিলে তরমুজ বাড়ি বুঝিয়ে নিবে, বুঝতে পেরেছো? এই যে বৌমনি, ওই স্বর্ণখচিত দুই তরমুজ বাড়ি আমাদের দিয়ে দিন, আমরা দুই বাড়িতে থাকতে চাই। টোনা বলো না। বৌমনি, ওই দুই বাড়ি সম্পর্কে তো আমরা কিছুই জানি না, আর জানার আগ্রহটাও নেই। তাই বলছিলাম কি, এরা যেহেতু দুই তরমুজ বাড়িতে দুই সংসার করতে চাচ্ছে, তাই তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে এদের বাড়ি দুটো দিয়ে দাও। এখনই আমি বাড়ি দুটো দিতে পারবো না, যখন সময় হবে তখন সইথায় আমি তোমাদেরকে দিয়ে দিব। এবার তোমরা তোমাদের ঘরে চলে যাও তো, আর আমাকে একটু একা থাকতে দাও। রেনুর কথা মতো সবাই চলে যায়, আর রেনু আনমনে চোখের জল ফেলতে থাকে। দেখেছিস কেমন শয়তান ওই বৌমনি, সব নিজের করে রেখে দিবে, তবুও আমাদের কিচ্ছু দিবে না। চল তো ওকে এক্ষুনি দুধ আর আনারস খাইয়ে মেরে ফেলি। দুধ আর আনারস তো একসাথে খাবে না, তবে চল জুস বানিয়ে দেওয়া যাক। বৌমনি, ও বৌমনি, তুমি হয়তো অনেক ক্লান্ত, এই নাও এই জুসটুকু খেয়ে নাও। আমার জন্য জুস এনে ভালোই করেছো। যাক, জুসটা খেয়ে অনেক ভালোই হয়েছে, কিন্তু আমার মাথাটা এমন লাগছে কেন? এই বলে রেনু ধপাস করে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথেই সেখানে মারা যায়। আমাদের কাজ হয়ে গেছে, চল একে এখানে পুঁতে দেই। যাক, আমাদের সব কাজ শেষ। এবার চলো আমরা দুই তরমুজ বাড়িতে গিয়ে সংসার শুরু করি। একই, তোমরা দুজন দুই তরমুজ বাড়িতে কি করছো? বৌমানি কোথায়? গিয়ে দেখো, তোমার বৌমনি হয়তো। ঠিক তখনই রেনুর অবমৃত্যু হওয়ার কারণে রেনু আত্মা হয়ে ফিরে আসে। টুনি, মুন্নি, তোরা আমাকে বিনা কারণে মারলি, এবার তো আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। বৌমনি, তুমি মারা গিয়েছো? হ্যাঁ, তোদের বউ আমাকে মেরে ফেলেছে। এই দুই তরমুজ বাড়ি তোদের দুই ভাইয়ের জন্য শাশুড়ি মা রেখে গিয়েছে। আমি তোদের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছি। তোদের সন্তান হলে তোরা দুই তরমুজ বাড়িতে সংসার করতে পারবি, তাই আমি দিতে দেরি করেছিলাম। কিন্তু আমার সাথে তোরা যা করেছিস তা খুবই খারাপ করেছিস। আমি তোদের আমার নিজের সন্তানের থেকেও অনেক ভালোবেসেছি, তাই তোদের আমি মাফ করে দিলাম। তোরা এখন থেকে দুই পরিবার এই দুই তরমুজ বাড়িতেই সংসার করিস। এরপর রেনুর আত্মা অদৃশ্য হয়ে যায়। টুনি আর মুন্নি নিজেদের ভুল বুঝতে পারে। এরপর থেকে দুই পরিবার দুই তরমুজ বাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।